সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি ২৭২টি আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। এরপরে একটা প্রশ্ন উঠেছে, বিএনপির যে যুগপথ সঙ্গী এবং যে ১২ দলীয় জোট রয়েছে তাদের শরিকদের জন্য তারা কতটি আসন ছাড় দিচ্ছে। ২৭২টি আসনে তারা যখন প্রার্থী দিয়ে দিয়েছে, খালি থাকছে মাত্র ২৮টি। এই ২৮টির মধ্যে বিএনপি কি সবগুলো আসনই তাদের শরিকদেরকে ছাড় দেবে বাকি ২৮টি? আমার জবাব হচ্ছে না। আমি গতকাল একটা ভিডিও করেছি এবং সেই ভিডিওতে আমি স্পষ্টত দেখিয়েছি এই ২৮টির মধ্যে কোন কোন আসনের শরিকরা পাচ্ছেন। এর বাইরেও ৯টি আসনে বিএনপি এখনও তাদের দলীয় প্রার্থী দেবে। আমি এই ভিডিওতে কথা বলবো সেই ৯টি আসন কোনটি যেখানে এখনও বিএনপি তাদের দলীয় প্রার্থী দেবে। যদি ২৮টির মধ্যে ৯টি আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থী দেয় আর বাকি থাকছে ১৯টি, সেই ১৯টি আসনেই আমি দেখিয়েছি কোন আসনে কোন শরিকের কোন প্রার্থী পেতে যাচ্ছেন। এখন প্রশ্ন হইল যে বিএনপি এই ২৭২ আরও ৯টি আসনে তারা দলীয় প্রার্থী দিতে যাচ্ছে, টোটাল ২৮১টি আসনেই তারা প্রার্থী দিচ্ছে। সেই ক্ষেত্রে তাদের জোট কতটুকু খুশি হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা একটু দেখি যে বিএনপি কোন কোন আসনে আরও কোন কোন আসনে তাদের প্রার্থী দিতে যাচ্ছে। সেটার তালিকার প্রথমেই থাকবে ঢাকা ২০, ধামরাই নিয়ে গঠিত এই আসনে মূলত বিএনপি নমিনেশন না দেওয়ার অন্যতম একটি কারণ হলো যে প্রার্থী যারা নমিনেশন চাচ্ছেন এরা যে তিনজন চাচ্ছেন তিনজনই হেভিওয়েট। আসলে বিএনপি এখানে যে তিনজনের মধ্যে যে বিরোধ রয়েছে এবং তিনজন যে একসঙ্গে কেন্দ্রে লবিং করছেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন, বিএনপি এই তিনজনকে একভাবে মানাতে বসে আনতে পারছে না। সেই জায়গা থেকে এটা একটু ধীরস্থিরভাবে এই আসনে ঘোষণা করবে, শেষ পর্যন্ত সবাইকে বুঝিয়ে সুঝিয়ে হয়তো একটা নেগোসিয়েশনে এসে একজনকে নমিনেশন দেবে। কারণ এরকম বিরোধপূর্ণ অবস্থায় এই জায়গায় নমিনেশন, ঢাকার মতো এই জায়গায় নমিনেশন দিলে আসলে এটা খুবই বাজে ইম্প্যাক্ট পড়বে। কেননা যদি ক্লাশ শুরু হয়ে যায়, যদি সংঘর্ষ শুরু হয়, তাহলে কিন্তু এটা খুবই বাজে প্রভাব পড়বে। আমরা একটু দেখি কে কে আসলে এই আসনে নমিনেশন চাচ্ছেন। ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ইনি ২০১৮ সালেও তিনি বিএনপির নমিনেশন পেয়েছিলেন, ধানের শীষে তিনি নির্বাচন করেছিলেন। বিএনপির কেন্দ্রের একটি অংশ, সিনিয়র একটি অংশ তাকে চাচ্ছে প্রার্থী হিসেবে। এছাড়া আরেকজন আছেন জাবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওই সাভার দামরাইয়ের ওই আশপাশের এলাকায়, সেই এলাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্র নেতা ছিলেন নাজমুল হাসান অভি। সেখানকার মাটি ও মানুষের সঙ্গে তার ব্যাপক সম্পৃক্ততা রয়েছে। তার মানে এমন না যে তমিজ উদ্দিনের নেই, তমিজ উদ্দিনের রয়েছে, কিন্তু ছাত্র নেতা হিসাবে, তরুণ নেতা হিসেবে নাজমুল হাসান অভি একটু বেশি জনপ্রিয়। তাকে আবার নাকি দলের শীর্ষ পর্যায়ের লোকেরাও পছন্দ করেন এবং বিএনপি যে একটা চাঁদাবাজের যে গোপন তালিকা করেছে সেই তালিকাতেও নাকি নাজমুল হাসান অভির নাম নেই, এটা আমি শুনেছি। সেই ক্ষেত্রে অভি যদি এমপি না হন, তিনি নাকি ওই পৌরসভার মেয়র হলেও হবেন, এরকম জনপ্রিয়তা তার। আমি স্থানীয়ভাবে যে সোর্স ব্যবহার করে যে তথ্য পেয়েছি, অর্থাৎ তমিজ উদ্দিন এবং নাজমুল হাসান অভি, এ দুজন তো গেল। আরও একজন প্রার্থী রয়েছেন ক্যান্ডিডেট, তিনি বড় সড় নেতা, ঢাকা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তাকেও তিনিও নমিনেশন চাচ্ছেন, তিনিও লবিং চালাচ্ছেন। তো এখন এই তিনজনের মধ্যে একটা সমন্বয় করে বিএনপি একটা নমিনেশন দেবে। শেষ পর্যন্ত কে পান বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে তমিজ উদ্দিন পেতে পারেন। এরপরে আসি ঝিনাইদহ ১ আসন শৈলকুপা। এখানে বিএনপি মনোনয়ন দেয়নি কাউকে এবং তাদের শরিককেও পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে কেন বিএনপি মনোনয়ন দেয়নি আগে দেখি। বিএনপির কারা কারা এখানে মনোনয়ন চাচ্ছেন ঝিনাইদহ ১ আসনে শৈলকুপা। প্রথমে একটি হেভি নাম, বড় নাম, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। দ্বিতীয়ত ১৯৯০ এরশাদ বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য বাবু জয়ন্ত কুমার কুণ্ড। দুজনের তো নাম শুনলেন, মোটামুটি বড়সড় নেতা। কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস। আপনি এই তিনজনকে থেকে একজনকে কিভাবে চুজ করবেন? এখন আপনি যদি পট্ট দেখেন, আপনি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে আপনি সরাসরি নিয়ে নিলেন, এটা একটা অপশান। কিন্তু আপনার যে দলের জন্য যে ত্যাগ, সেই ত্যাগের হিসাব করলে, এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতার কথা হিসাব করলে বাবু জয়ন্ত কুমার কুণ্ড কিংবা
অন্য ধর্মের মানুষকে প্রার্থী করার ক্ষেত্রেও কিন্তু জয়ন্ত কুমার কুণ্ডু একটু এগিয়ে থাকছেন। আবার ওসমান আলী বিশ্বাস খুলনা কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আপনি কাকে বাদ দিয়ে কাকে রাখবেন? এই ঝামেলাটাতে এই আসনে পড়েছে বিএনপি। সেই ঝামেলার জায়গা থেকে আসলে শেষ পর্যন্ত তারা তাদের বেস্ট প্রার্থীটাকে বেছে নেবেন। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত আসাদুজ্জামান এই আসনে টিকিট পাবেন। ঝিনাইদহ ৪ কালীগঞ্জ সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সংসদ সদস্য শাহিনুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামান। এখানে মূল সমস্যাটা আরেকটি, এখানে বিএনপির মধ্যে কোন্দল রয়েছে। এই কোন্দলকে ঘিরে কিছুদিন আগে বিএনপির একজন কর্মী খুন হয়েছে। বিএনপির কেন্দ্র এটা নিয়ে খুবই নাখোশ। সেই জন্যই এই নাখোশের জায়গা থেকে এবং দলের মধ্যে ঐক্য তৈরি করার জন্য ওইখানকার নেতাকর্মীদের মধ্যে একটা সম্প্রীতি আনার জন্য তারা সেখানে মনোনয়ন দিচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। শেষ পর্যন্ত এই আসনে কে নমিনেশন পাবেন আমার আইডিয়ার মধ্যে নেই। এখান থেকে যে কোনো একজন পাবেন, শরিক পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখানেও বাগেরহাটের 3টি আসন এখন পর্যন্ত, এই 3টি আসনে কোনোটিতে বিএনপি মনোনয়ন দেয়নি। এর মধ্যে বাগেরহাট 2-এ সাইফুল হক শরিক থেকে মনোনয়ন পেতে পারেন, এটা আমি গতকালকের ভিডিওতেই বলেছি। বাগেরহাট 1 আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থী দেবে, কিন্তু এখানে সমস্যা হইলো এখনও কেন দেয়নি, এটা নিয়ে যে সীমানা জটিলতা, এগুলো নিয়ে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। সেই কারণে বিএনপি এখনও এখানে নমিনেশন দেয়নি, কারণ আসনগুলো নিয়ে কি হয়, আসনের সীমানা কতটুকু হবে, এই নিয়ে একটা জটিলতা রয়েছে। অর্থাৎ আপনি কতটুকু পর্যন্ত হচ্ছে আপনি গিয়ে প্রচারণা চালাবেন, আপনি গিয়ে আরেকজন প্রার্থীর এলাকায় গিয়ে প্রচারণা চালাবেন কি না, সেইটা নিয়ে নতুন করে সংঘর্ষ তৈরি, এই ঝামেলা মীমাংসার জন্য বা এই ঝামেলা না ঘটে যেন, সেজন্য বিএনপি আসনে এখনো মনোনয়ন দেয়নি। তবে এখানেও একজন বিএনপি নেতাই মনোনয়ন পাবেন, যেই নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, এমএইচ সেলিম, স্থানীয় বিএনপির নেতা, তিনি পেতে পারেন। বাগেরহাট 3 কচুয়া মোড়েলগঞ্জ শরণখোলা, এই আসনেও বিএনপি মনোনয়ন দেয়নি। এখানেও সীমানা জটিলতা রয়েছে, আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে সেখানকার মানুষ। বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন সম্ভবত সেখানে মনোনয়ন পেতে পারেন, জোট নিয়ে তেমন এখানে কোনো আলোচনা নাই। আরেকটি আসন গাজীপুর 6, এই আসনেও বিএনপি মনোনয়ন দেয়নি। তবে এই আসন নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো এই আসনটি থাকবে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, কেননা এটা নিয়ে আদালতের রায়ের অপেক্ষা থাকতে হবে। আসনটি সম্ভবত বাতিল ঘোষণাও হইতে পারে, কিন্তু সেখানকার মানুষজন চাচ্ছে যেন আসনটি থাকে। সেই জন্য এই আসনটি নিয়ে এখনও আসন হবে কি না সেটা নিয়েই ঝামেলা রয়েছে। আসন যদি টিকে থাকে সেক্ষেত্রে বিএনপি তাদের দলীয় প্রার্থী দেবে, আর যদি আসন না থাকে এই আসনটি বিলুপ্ত হয়ে যাবে। সম্ভবত বাগেরহাট 4 নামে একটি আসন হইতে পারে, সেই কারণে বাগেরহাটেও একই ঝামেলা চলতেছে। নরসিংদী 3 শিবপুর, আমি ধরেন যে আসনটি নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন সেটা হলো নরসিংদী 3। এখানে বিএনপি কেন মনোনয়ন দেয়নি আসলে আমার বুঝে আসতেছে না, কারণ অনেক জেলায় হচ্ছে একাধিক প্রার্থী মনোনয়ন চাচ্ছিলেন, মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেই জায়গায় বিএনপি প্রার্থী দিয়ে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। কিছু জায়গায় যেখানে একেবারে হেভিওয়েটগুলো, যেখানে আসলে একজনকে প্রার্থী নমিনেশন দিলেই হচ্ছে ক্লাশ হইতে পারে, সেই কারণে কিছু জায়গায় তারা প্রার্থী এখনো দেয়নি। কিন্তু নরসিংদী শিবপুর আসনে 3 আসনে কেন দেয়নি এটাই বুঝে আসতেছে না। এখানে মনোনয়ন চাচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, তার নেতাকর্মীরা দাবি জানাচ্ছেন, তারা সম্ভবত বিক্ষোভও করেছেন, আন্দোলনও করেছেন। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, শিবপুর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের আমলেই নির্বাচিত হয়েছিলেন। 2018 সালেও তিনি ধানের শীষ পেয়েছিলেন এবং 2018 সালে ধানের শীষ পাওয়ার কারণে তিনি কারাগারে পর্যন্ত গিয়েছেন, কেননা সেই সময় আমরা দেখেছি যাদেরকেই বিএনপি নমিনেশন দিয়েছে তাদের উপর কিভাবে জেল জুলুম হয়েছে। আরেকজন আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তো এখানেও তরুণ আর প্রবীণ রাজনীতিকদের মধ্যে এক ধরনের একটা মেরুকরণ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে হয়তো এই বিরোধ মীমাংসার জায়গা থেকে বিএনপি মনোনয়ন দেয়নি। তবে বিএনপি এই আসনটিতে মনোনয়ন দিতে পারতো, এটা খুব একটা আহামরি কঠিন না।
ব্রাহ্মণবাড়িয়া ২ এখানেও সীমানা সংক্রান্ত জটিলতা রয়েছে, আদালতের রায়ের অপেক্ষা আছে। সেই কারণে বিএনপি এখানে এখনো মনোনয়ন দেয়নি। আমি মনে করি শেষ পর্যন্ত যদি এই আসন নিয়ে আদালতের রায় আসে, সব জটিলতা কেটে যায়, আমি মনে করি শেষ পর্যন্ত রুমিন ফারহানা এই আসনে মনোনয়ন পাবেন বলে আমি মনে করি। চট্টগ্রাম ১১ এখানে শরিকদেরকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই। তাহলে চট্টগ্রামের মতো সিটি কর্পোরেশনের একটি এলাকা যেখানে বিএনপি এখনো মনোনয়ন দেয়নি কেন, এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। শোনা যাচ্ছে এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু নিয়মিত বৈঠক করছেন, তবে গণসংহতি আন্দোলনের একজন এখানে নাকি প্রার্থী হতে চাচ্ছেন এবং তিনি ইতিমধ্যে নাকি প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে গণসংহতি আন্দোলন নেগোসিয়েশন করছে কিনা সেটা একটা বিষয়। যদি আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে যদি প্রচারণা চালায়, তাহলে সম্ভবত তিনি পেতে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। কেননা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির একজন বড় নেতা, তার প্রভাব কেমন থাকতে পারে সেটা আমরা জানি। সেই জায়গা থেকে তার ছেলে পেতে পারেন, হয়তো ইমিডিয়েটলি যেন পরিবারতান্ত্রিক এই সমালোচনা না উঠে, হয়তো সেই কারণে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলেকে দেওয়া হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত হয়তো তিনি পেতে পারেন, কিংবা বিএনপি অন্য কেউ পাবেন। গণসংহতি আন্দোলনকে বিএনপি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন দেবে না বলে আমার কাছে মনে হচ্ছে। এই হইল বিএনপি যে আরও 9টি আসনে যে তাদের দলীয় প্রার্থী দেবে তার আলোচনা। তবে বিএনপির এই সিদ্ধান্তে, কেননা মাত্র যদি 19টি আসনে বিএনপি ছাড় দেয় এবং যদি শেষ পর্যন্ত আরও কারোর সঙ্গে যদি তাদের নেগোসিয়েশন হয়, যদি তাদের সঙ্গে জোট করতে হয়, মানে এখন তো 19টি আসনে বিএনপি ছাড় দিয়েছে আমার হিসাব মতে। কেননা যেই প্রার্থীরা যেখানে খালি রেখেছে, সেই প্রার্থীরা যেখানে প্রচারণা চালাচ্ছেন, তা দেখে মনে হচ্ছে ওইখানে জোটের অমুকী প্রার্থী হবে, আমি সেই হিসাব দেখিয়েছি। বাকি 9টি আসনে কিন্তু জোটের কেউ অ্যাক্টিভ নেই। এখন ধরেন যে আপনি জোটের একজনের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বা চট্টগ্রামে, আপনি তাকে তো নিয়ে হচ্ছে খুলনায় প্রার্থী করতে পারবেন না, কেননা তার দল হিসাবে তার শক্তির জায়গাটা ওই রকম না। পাশাপাশি আবার প্রার্থী হিসাবে সে ওই রকমভাবে বিএনপির প্রার্থীর মতো শক্তিশালী প্রার্থী না, অর্থাৎ আপনি তাকে নিয়ে এই এক জেলা থেকে আরেক জেলা নিতে পারবেন না। অর্থাৎ যেই প্রার্থী যেখানে প্রচারণা চালাচ্ছেন, তা যা দেখে বিএনপি সেখানে যেটা খালি আছে, মনে হচ্ছে যে বিএনপি শরিক অমুক প্রার্থীর জন্য ওইখানে খালি রেখেছে। এই হিসাব মতো আমি 19টি শরিক প্রার্থীর কথা আমি বলেছি। বিএনপির কেউ আমাকে কনফার্ম করেনি, তবে রাজনীতিতে আপনি কিছু বিষয় অনুমান করতে পারেন। ঠিক একই জায়গা থেকে আমি অনুমান করেছি যে এই 9টি আসনে বিএনপি তাদেরই প্রার্থী দিবে, কেননা এখানে শরিক কেউ নেই এবং শরিক নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না। আমি স্থানীয়ভাবে কথা বলেছি, স্থানীয়ভাবে যারা সাংবাদিকতা করেন তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে আমার, এবং প্রতিটা আসনেই প্রায় সব সাংবাদিকের সঙ্গে আমার কথা হয়েছে যে আসলে সেখানে কারা মনোনয়ন পাবেন, এবং সাংবাদিকদের কাছে তথ্য আছে। সেই জায়গা থেকে এখন প্রশ্ন হইল, বিএনপি মাত্র 19টি আসন তাদেরকে শরিককে দিচ্ছে, সেই জায়গায় শরিকরা কিছুটা মনক্ষুণ্ণ। এবং যদি নতুন করে ধরেন এনসিপির সঙ্গে বিএনপি নতুন করে জোট হইল বা বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হইল, এই 281 আসনে যে বিএনপি মনোনয়ন পেয়ে গেছে, কিংবা আরও 9টি আসন মিলে 281টা আসন হতে যাচ্ছে, এখান থেকে বিএনপি কাউকে কোনো প্রার্থীকে সরাতে পারবে না। এক কামাল জামান মোল্লাকে সরানো নিয়ে বিএনপি খুব বিপাকে পড়েছে। সেই জায়গা থেকে কারো প্রার্থিতা দিয়ে দিলে তাকে সরানো খুবই কঠিন, বিএনপি সেটা জানে। অর্থাৎ বিএনপি নতুন করে কারোর সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার কাছে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।